ওকে, হ্যালো। আমরা আজকে যে প্যাসেজটা সলভ করবো সে প্যাসেজটা নাম রবার্ট লুইস স্টিভেনসন। আচ্ছা, ওনার সম্পর্কে একটু জেনে আসি। চলো, এই যে লোকটা দেখতে দেখছেন তো, উনি হচ্ছেন রবার্ট লুইস স্টিভেনসন। তো ওনার সম্পর্কে যদি কিছু জানতে চাই আমরা উইকিপিডিয়াতে, তাহলে যে বিষয়গুলো আসে, উনি একটা বিশাল রাইটার, স্কটিশ রাইটার। হুম। তো ওনার মানে শুধু পজিটিভ কথাবার্তা কেউ আসলে ওনার সম্পর্কে বলবে না। ওনার সম্পর্কে সবাই আসলে নেগেটিভ কথাবার্তা বলবে। ওকে, মানে উনি একজন মিস্টিরিয়াস ক্যারেক্টার আর কি, রবার্ট লুইস স্টিভেনসন। তো ওনার বিখ্যাত কিছু বইয়ের নাম আমরা দেখি, যদি কেউ পড়ে থাকেন, কিডন্যাপটা আমার পড়া আছে, ফেমাস বুক। দেখি কিছু বইয়ের নাম আপনারা পড়েছেন কিনা দেখেন। এটা আমি পড়েছি আর কি, দ্য ব্ল্যাক অ্যারো। দেখেন, এই বইগুলো তার পড়া। ট্রেজার আইল্যান্ড, এটা তো পড়া। অনেক বই আসলে আমারও পড়া আছে, আপনাদেরও অনেকেরই পড়া থাকতে পারে। তো ওনাকে নিয়ে আজকে আমাদের প্যাসেজটা, চলেন। তো এটা একটা হচ্ছিল বায়োগ্রাফি সম্ভবত, বা একটু আলোচনাও থাকতে পারে অনেক কিছু। তো আমরা এই প্যাসেজটা প্রথমেই আমাদের কাজ হচ্ছে একটা জেনারেল আইডিয়া নেওয়া, হ্যাঁ, কারণ এটাকে থিম নেওয়ার দরকার নেই। এটা যেহেতু একটা হচ্ছে থিম বেসড প্যাসেজ না, এটা আমাকে জেনারেল আইডিয়া নিতে হবে। তাহলে দেখেন, ওয়াজ বর্ন, তার মানে এখানে হচ্ছে তার জন্ম নিয়ে আলোচনা এই প্যারায়। তো দ্য লিটারারি পেন্ডুলাম হ্যাজ শোয়িং দি ডিফারেন্ট ক্রিটিক্স ডিফারেন্ট ওপিনিয়ন। তার ব্যাপারে এক একজনের এক এক ধরনের ওপিনিয়ন ছিল। তারপরে ওয়ান অফ দ্য মেইন রিজন হোয়াই স্টিভেনসন লিটারেরি ওয়ার্ক অ্যাট্রাক্ট সো, এটা তার হলো জনরা অফ রাইটিং। সে মূলত অ্যাডভেঞ্চার লিখতো। এটাই হলো মূল বিষয়, যে তার হচ্ছে ক্রিটিসিজম হওয়ার কারণ হচ্ছে সে যে জনরা, জনরা মানে হচ্ছে বিভিন্ন টাইপের রাইটিং। তো তারপরে ডেসপাইট সামওয়ানস ক্রিটিসিজম, স্টিভেনসন কিন্তু ইন্টিগ্রাল পার্ট অফ দ্য রিটেন ওয়ার্ক, মানে সে কিন্তু স্কটিশ আইডেন্টিটির একদম একটা ইন্টিগ্রাল, মানে অবিচ্ছেদ্য অংশ ছিল। আর ডেসপাইট মাচ ডিবেট হওয়া সত্ত্বেও, তার রাইটিং নট অনলি দ্য সোর্স অফ অ্যাটেনশন ক্রিটিক্স, তার পার্সোনাল লাইফটাও ক্রিটিসিজম আসছে। তার মানে উনি একদম নটোরিয়াস বলা যায়, রাইটার, নটোরিয়াস লাইফ। এনিওয়ে, এই যে রবার্ট লুইস স্টিভেনসন, প্রথম প্যারাই তার বর্ণ নিয়ে আলোচনা। তার পরের প্যারায় ডিফারেন্ট ক্রিটিক্স ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছে তার ব্যাপারে। তারপরে একটা কারণ হচ্ছে হলো রাইটিং জনরাটা দায়ী, অ্যাডভেঞ্চার স্টোরিজ সে লিখতো। তো স্টিভেনসন স্কটিশ আইডেন্টিটি ইন্ট্রোগাল পার্ট ছিল, হ্যাঁ, এবং বিখ্যাত রাইটার। এবং তার পার্সোনাল লাইফটাও ছিল অনেক বেশি মানে বিতর্কের, ইয়ে আর কি, বিতর্ক। ওকে, এটা করতে কিন্তু আপনি 2 মিনিট সময় নেবেন, আর প্যাসেজটা দেখাবেন 1 মিনিট পর, 3 মিনিট সময় আমাদের শেষ। এনিওয়ে, তারপরে আমরা এবার একটু যাই, কারণ এটা করলে আমাদের সুবিধা হচ্ছে কি, আমাদের আসলে এখন আর অন্যান্য কোশ্চেন্স নিয়ে চিন্তা করতে হবে না। তো প্রথমে যেটা করেন তা হচ্ছে, ধরেন আপনার নিজের ইচ্ছা মতো আপনি প্রথমে 6 পাওয়ার জন্য খেলে দেন। এটা আপনি সলভ করবেন না, সবগুলা ডি দিয়ে রাখলেন। প্রথমে 6-এর জন্য, মানে 6 পেতে গেলে আপনাকে 8টা থেকে 10টা রাইট করতে হবে। এটাই আমাদের প্রথম টার্গেট। তো সবগুলো এগুলো আমরা করার সময় পেলে করবো, না পারলে নাই। সবগুলো দিয়ে রেখে দিলাম, হ্যাঁ। আশা করা যায় একটা হবে বা দুইটা হতে পারে। তাহলে এখানে এখন আমাদের যেটা করতে হবে দেখেন, এটা হচ্ছে ট্রু ফলস নট গিভেন আছে। এখানে 4টা ট্রু ফলস নট গিভেন আছে। এখানে 4টা ট্রু ফলস নট গিভেন আছে, এবং একটা রয়েছে হলো সামারি উইথ ক্লু। আমরা যে কোনো একটা সলভ করতে পারি, এটা আসলে এত বেশি ইম্পর্টেন্ট ইস্যুস না এখানে। তো ট্রু ফলস নট গিভেন, আপনি একটু সময়টা আগে বাঁচান। দেখেন এখানে আপনার কোশ্চেন আছে 1 2 3 4 5, পাঁচটার মধ্যে আপনি চিন্তা করেন আমি 3টা রাইট করবো বা 4টা রাইট করবো। 3টা রাইট করলে এখানে ট্রু ফলস নট গিভেন 3টা রাইট করতে হবে, 3 3 6। আর হোপফুলি এখান থেকে আপনি একটা রাইট করেন, তাহলে 6 আর একটা কত, 7। আর আন্দাজে যে মারবেন এগুলো, এখান থেকে একটা দুটা হয়ে যাবে, তার মানে আপনার 8টা থেকে 9টা রাইট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আগে 6 পাওয়ার জন্য খেলে দেই, তারপর 7-এর জন্য আমরা খেলবো। ক্লিয়ার? চলেন আমরা একটু 6 পাওয়ার জন্য যুদ্ধ চালাই। 6 পাওয়ার জন্য যুদ্ধ চালালে প্রথমে এইটা না করে, যেহেতু সামারি গুলো কঠিন, কাজে হচ্ছে আপনি ট্রু ফলস নট গিভেন 2টা সলভ করেন। শুরুতে চলেন যাই দেখি, আমরা 2টা সলভ করে আসি ট্রু ফলস নট গিভেন।
ওকে, তারপরে আমরা তাহলে এই 32, 33, 34 দিকে তাকালে সব জায়গাতে স্ট্রং কিওয়ার্ড আছে। তাহলে অস্কার ওয়াইল্ড, এটা আমাদের একটা ভালো কিওয়ার্ড নিয়ে নিলাম। তারপরে রবার্ট লুইস স্টিভেনসন তো সব জায়গাতে আছে। তো চলি এখানে এইটাকে আমরা কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা একটু দেখি কোথায় আছে। তো প্রথম প্যারায় কোনো সিগন্যাল পাইনি এটা। তার বর্ণ নিয়ে আলোচনা, ডিফারেন্ট ক্রিটিক্স এইখানে থাকতে পারে। ডিফারেন্ট ক্রিটিক্স এই যেটা সার্চ করলাম পাইলাম না। এইখানেও থাকতে পারে ক্রিটিসিজম। এই যে এখানে দিস ওয়ান, এই যে দিস ওয়ান হচ্ছে আমাদের পড়াশোনার জায়গা। তাহলে আমরা একটু পড়ি। দো আমাদের কোর্সেসটা কি ছিল, আমরা একটু নিচে টাইপ করলাম। দেখেন, দো স্টিভেনসন কাজ হ্যাভ ডিপলি ইনফ্লুয়েন্স অস্কার ওয়াইল্ড। অস্কার ওয়াইল্ড কিন্তু স্টিভেনসনের কাজগুলো ইনফ্লুয়েন্স করেছিল ওনাকে। তার মানে অস্কার ওয়াইল্ড অ্যাডমায়ার্ড মানে হচ্ছে, দেখেন উল্টাই দিছে কিন্তু, হ্যাঁ। অ্যাডমায়ার্ড মানে ইনফ্লুয়েন্স হওয়া, অ্যাডমায়ার্ড মানে হচ্ছে হলো আকৃষ্ট হওয়া। ওয়াইল্ড অফটেন যোগ করে বলতো স্টিভেনসন উড হ্যাভ রিটেন বেটার ওয়ার্ক। যদি সে স্কটল্যান্ডে জন্মগ্রহণ করতো সে বেটার ওয়ার্ক করতো। মানে এখানে হি বিলিভ, কে বিশ্বাস করতো? অস্কার ওয়াইল্ড বিশ্বাস করতো স্টিভেনসন কুড হ্যাভ রিটেন, হ্যাঁ, বেটার ওয়ার্ক করতে। কাজে এটা একদম হুবহু মিলে যায়, এবং এটা সাপোর্টও দেয়া আছে, কাজে অ্যান্সারটা ট্রু। ফাইন, ট্রু। রবার্ট লুইস স্টিভেনসন এনকারেজ অস্কার ওয়াইল্ড টু স্টার্ট রাইটিং এট ফার্স্ট, এটা আমরা আবার খুঁজবো এখন, হ্যাঁ। তার আগে আমার কাছে মনে হয় সেটা হচ্ছে আহ দিস, আচ্ছা দেখি। রবার্ট লুইস স্টিভেনসন সব জায়গায় তাকে রাইটিং লেখার জন্য এনকারেজ করেছিল। লেটস গো। তার নিচে থাকবে যেহেতু ট্রু ফলস নট গিভেন। এই যে এটা হতে পারে এখানে। তাহলে এই জায়গাটা আমরা একটু পাই। স্কটিশ লিটারারি ক্রিটিক্স ক্লেম করেছিল যে স্যার ওয়াল্টার স্কট এবং রবার্ট লুইস স্টিভেনসন তারা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল রাইটার ছিল স্কটল্যান্ডের। তার মানে দুই ভাই বলতে পারেন, খুব ভালো। যেখানে ম্যানি ক্রিটিক্স এক্সল্ট করেছিল স্যার ওয়াল্টারকে লিটারেরি জিনিয়াস হিসেবে বিকজ অফ হিস টেকনিক্যাল অ্যাবিলিটি, অন্যরা আবার আর্গুই করতেছিল স্টিভেনসন ডিজার্ভ দ্য সেম রেকগনিশন ফর হিজ ন্যাচারাল অ্যাবিলিটি। মানে স্টিভেনসন ন্যাচারাল আর সে হচ্ছে টেকনিক্যাল। তো এখানে তো কোথাও ভাই পাইতেছি না যে সেই তাকে আসলে এনকারেজ করেছে। তো সম্ভবত এটা নট গিভেন, বুঝছেন? কিন্তু এখনো আমরা ক্লিয়ার হতে পারিনি। আমরা একটু আরেকটা করলে ক্লিয়ার হতো। আচ্ছা ধরেন আরেকটা করার আমার সময় নেই। তো আমার এখন দেখেন, ফলস ফলস দিয়ে আসলাম দুইটাই। সময় নেই তো। ফলস ফলস, এবার দেখেন আমি তো 6 পাওয়ার জন্য চাইতেছি। এগুলো পরে আমি বলবো আবার। আগে 6 পেয়ে তারপর 7 পেতে হবে, হ্যাঁ। তো এটার অ্যান্সার ট্রু দিলাম। ট্রু, এটা আমার অ্যান্সারটা হয়েছে কনফার্ম। এটার অ্যান্সারটা 50-50, বুঝছেন? এটা হইতে পারে নাও পারে। পরে অ্যান্সার যেটা আমি না বুঝেই দেখি যেহেতু ফলস হয় না, ফলস দিয়ে দিলাম। আমাকে একটু 6 পেতে হবে, মানে 6টা থেকে 8টা রাখবো। তারপরে আমরা এই জায়গাটা এবার সলভ করবো। আমরা কিন্তু পরে 7 পাওয়ার জন্য খেলবো, তখন আমরা এইগুলো আবার সলভ করবো। তো এখন আমরা এইখানে গেমটা শুরু করবো। আচ্ছা, এখানে আমাদের টাইটেলটা প্রথমে দেখতে হবে। স্যার ওয়াল্টার স্কট অ্যান্ড রবার্ট লুইস, কি লেখা আছে? স্টিভেনসন। প্রথম লোকেশন, এ লট অফ পিপল বিশ্বাস করতো যে এরা দুইজন আর দ্য মোস্ট, এইটা এক্ষুনি পড়লাম স্যার। এটা, এই যে আপনার এটা এক্ষুনি পড়লাম। এই যে এখানে, তার মানে এইখান থেকে আমাদের শুরু করতে হবে। সামারি এইখান থেকে শুরু হবে। আর সামারি শেষ কোথায় আমরা একটু দেখে নেই। পটসমাউথ, তার ইউনিক এক্সপ্রেশন ট্র্যাজেডি। এই যে ইউনিক এক্সপ্রেশন কিওয়ার্ডটা নিলাম, ট্র্যাজেডি ওই ওয়ার্ডের ওয়ার্ডটা নিলাম। হ্যাঁ, এগুলো নিয়ে আমাদেরকে যেতে হবে। ট্র্যাজেডি, তারপর হচ্ছে ইউনিক এক্সপ্রেশন। দেখি এটা শেষ কোথায় হয়েছে। এই যে ইউনিক ডে, পাইছি। ট্র্যাজেডিতে কোথায় আছে আমি ওইভাবে ঠিক জানি না।
মোটামুটি মনে হয় এই প্যারার মধ্যেই ঘটনাটা হয়ে যাবে আর কি। যেহেতু পরের প্যারাটাতে তার পার্সোনাল লাইফ নেওয়া হলো, হ্যাঁ, তাহলে এই প্যারার মধ্যেই ঘটনাটা আছে। তাহলে শুরু এখানে, ধরে নিলাম শেষ এখানে। এই কাজটা সামারি শুরুতে করে নিতে হবে। আর এটা করে নেওয়ার পরে এখন আপনার কাজ হচ্ছে মেইন আইডিয়াটা নেওয়া। মেইন আইডিয়া নিলে এমনিতেই আপনি এটা সলভ করতে পারবেন। চলেন তাহলে একটা মেইন আইডিয়া নিয়ে আসি। আচ্ছা, ডেসপাইট ওয়াইল্ড ক্রিটিসিজম, স্টিভেনসন স্কটিশ আইডেন্টিটি হচ্ছে ইন্টিগ্রাল পার্ট। যত এটা ক্রিটিসিজম করার পরেও সেটা হচ্ছে একটা ইন্টিগ্রাল পার্ট ছিল। যদিও স্টিভেনসনের কাজ খুব বেশি পপুলার ছিল না স্কটল্যান্ডে যখন সে বেঁচে ছিল, অনেক মডার্ন স্কটিশ লিটারেসি ক্রিটিসিজম ক্লেম করেছে, এটা তো আমরা আগে পড়ছি, যে তারা দুজনই হচ্ছে সবচেয়ে ইনফ্লুয়েন্সিয়াল। যেখানে ম্যানি ক্রিটিক্স তার টেকনিক্যাল অ্যাবিলিটি নিয়ে প্রশংসা করতো কাকে, ওয়াল্টারকে। অনেকে আবার স্টিভেনসনকে প্রশংসা করতো তার ন্যাচারাল অ্যাবিলিটির জন্য। সে খুব ভালো ক্যাপচার করতে পারতো স্টোরি ক্যারেক্টার, দুজনের মধ্যে কম্পারিজন। Many Scottish work were taken more seriously as literature for their depth due to their tragic theme. ট্র্যাজিক থিমের কারণে অনেক স্কটিশ কাজগুলো সিরিয়াসলি লিটারেচার হিসেবে নেওয়া হয়েছে। বাট স্টিভেনসনের ফ্যানরা তার ইউনিক স্টাইলের জন্য তাকে অনেক প্রশংসা করত এবং ক্যাপচার করতো হিউম্যান নেচার। স্টিভেনসন ওয়ার্ক অন্যান্য ব্রিটিশ অথরদের মতো না। তিনি একটা ইউনিক ডে অফ ডে লাইফ অ্যাভারেজ স্কটিশ পিপলদেরকে কি ক্যাপচার করেছে, আমাদের হুমায়ুন আহমেদ। Many literary critics point to this as a flaw. অনেকে আবার বলে এটা তার হচ্ছে ফ্ল। ফ্ল মানে কি? তার একটা ভুল। আচ্ছা, তারপরে অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স, ট্রুলি ইম্পর্টেন্ট লিটারেচার, ট্রুলি ইম্পর্টেন্ট লিটারেচারটা ওই যে ডে টু ডে লাইফ হবে না, ইউনিক ডে টু ডে লাইফ হবে না, যে লোকাল কালচার এবং হিস্টোরিকে এটা কি করবে, ছেদ করে যাবে, মানে ভেদ করে যাবে। However, many critics praise the local টেস্টের আবার তাকে কি কি করতো, প্রশংসা করতো। তো এইটা হইতেছে মোটামুটি আপনার থিম। কখনোই কিন্তু আসলে মেইন আইডিয়া না নিয়ে ওইদিকে দৌড় দিবেন না, হ্যাঁ, কারণ এটা হচ্ছে সামারি উইথ ক্লু। এই যে আপনি এখন থিম নিয়ে নিছেন না, এখন তো সবগুলা পারবেন। এখন দেখেন কি হবে, যে বাট স্যার ওয়ালটন স্কট ইজ মোর প্রফিসিয়েন্ট ইন, বেশি প্রফিসিয়েন্ট ছিলেন এই যে বাই টেকনিক্যাল কন্ট্রোল। টেকনিক্যাল অ্যাবিলিটি খুব ভালো ছিল, মনে আছে একটু আগে পড়লাম, তো এ উত্তর। ওয়াইল স্টিভেনসন ভালো ছিল হচ্ছে হলো আপনার আহ ওই যে ন্যাচারাল অ্যাবিলিটিটা। তাহলে উত্তর হবে কি, এ। স্কটিশ বুক ইলাস্ট্রেট সামথিং স্পেশালি ইন টার্মস অফ ট্র্যাজেডি, এটা আমাদের আসলে আমার মনে নাই। এটা আবার একটু স্ক্রিন রিড করে দেখতে হবে। কারণ স্ক্রিন রিড করি। স্কটিশ ওয়ার টেকেন মোর সিরিয়াসলি অ্যাজ লিটারেচার ফর দেয়ার ডেপথ। এই যে ডেপথ হবে, ডেপথের একটা কমন ওয়ার্ড এখানে কি আছে, তো ডেপথই আছে, এটা কথা নাই। তারপরে বাট এ লট অফ রিডার্স প্রেফার স্টিভেনসন কি, স্টিভেনসন লিটারেচারকে পছন্দ করতো, গল্পগুলোকে পছন্দ করতো, তাহলে হওয়া উচিত কি, স্টোরি টেবিল। আল্লাহ জানে উত্তর হলো কিনা। হোয়াটস মোর, স্টিভেনসন আন্ডারস্ট্যান্ডিং অফ সামথিং মেড হিজ ওয়ার্ক হ্যাভ দ্য মোস্ট ইউনিক আন্ডারস্ট্যান্ডিং অফ দি লোকাল কালচার বললো না, তো তার মানে হিউম্যান নেচার, তার মানে আর উত্তর হবে আই। একদম সবগুলোর উত্তর থিমটা নিয়ে নিবে, তারপর এখানে আসবেন দেখবেন সব পারবে। আর এইটা পরে পরে একটা একটা করে লাইন ওখানে খুঁজতে গেলে আপনার পক্ষে জীবনও মেলানো সম্ভব। ঠিক আছে, তাহলে এইখানে থেকে আমি ধরেন তিনটা চারটা বের করতে পারবো। তিন, চার, পাঁচ, ছয়টা হয়ে গেছে আমার। এখন আর দুইটা লাগে। দুইটা আমি এখান থেকে যে কোনো একটা থেকে বের করি। এটাই করি, চলেন। স্টিভেনসন বায়োগ্রাফার কে এফ এন্ড সিপি তারা কি করেছিল? কারণ কে এফ এন্ড সিপি কই আছে? টু বায়োগ্রাফার্স কে এফ এন্ড সিপি, ফাইন, পাওয়া গেছি। তো দুজন বায়োগ্রাফার কে এফ এন্ড সিপি লিখেছিল যে একটা বায়োগ্রাফি অ্যাবাউট স্টিভেনসন উইথ এ ক্লিয়ার ফোকাস। তারা ক্রিটিসাইজ করে নাই, তারা পার্সোনাল লাইফে দেখে রিসার্চ করে নাই, ইনস্টেড তারা তার রাইটিং এর উপর ফোকাস করেছিল এবং গেভ হাই প্রেইজ। প্রেইজ মানে তার রাইটিং এর স্টাইল এবং স্কিলের অনেক প্রশংসা করেছিল। তাহলে এক নম্বর, আন্ডার এস্টিমেটেড দ্য রোল অফ ফ্যামিলি প্লেড ইন স্টিভেনসন লাইফ, এটা ফলস, এটা উত্তর না। আন্ডার ওদিকে যায় নাই। ওভার এস্টিমেটেড দ্য রাইটার ওয়ার্ক,
ওভার এস্টিমেট করছে কিনা এমজি জানি না। তারা এক্সাজারেটেড করছে তার রিলিজিয়াস বিলিফ, হয় এটা নিয়ে কথাই নাই, নট গিভেন। তারা স্টিভেনসনের রাইটার হিসেবে তার রোলটাকে এলিভেটেড করেছিল, ইয়েস, চলে গেছে। এখন সবগুলো সি দিলাম, সবগুলো সি দিলাম, দেখি কয়টা হয়। বাস আপনার 6 পাওয়ার জন্য এইভাবে করতে হবে। কারণ এখানে আমি একটা রাইট করলাম, বাকি এখানে যদি 28, 29, 30, 31, চলেন তো উত্তরটা দেখে আসি একবার। জাস্ট মিনিট, তো দেখতে হবে। আচ্ছা, একটা হবে স্যার সি দিলে, তাহলে একটা সি দিলে তাহলে দুইটা হলো আমার এখান থেকে। এখান থেকে আমার এটা তো ট্রু, নট গিভেন, তারপর দেখি দুই, দুই, ও মাই গড, দুটাই হয়েছে। তাহলে 4, 2 কত হলো, 6টা হয়ে গেছে। এখানে আপনি ধরলাম যে একটু উইক, 1, 2, 3, 4, 5টার মধ্যে যদি আপনার 3টা হয় 9টা হবে, 4টা হলে 10টা হবে, 5টার মধ্যে 5টা হলে 11টা হয়ে যাবে। এটা হয়ে গেছে। এইভাবে আপনাকে সলভ করতে হবে। ওকে, তাহলে এটা এখন অন্য প্রশ্নগুলো আপনাদের একটু সলভ করা, এটা আপনার এক্সাম অ্যাপ্রোচ। এবার আমরা অন্য কোশ্চেনগুলো সলভ করার জন্য, গ্লাসওয়ার্থি থট ভেবেছিল হার্ডি ইজ বেটার রাইটার দেন স্টিভেনসন। দুজনের মধ্যে কম্পারিজন হচ্ছে যে হার্ডি হচ্ছে বেশি ভালো কার চাইতে স্টিভেনসন হচ্ছে। চলেন আমরা এদিকে দেখে আসি কোথায় আছে। উম, ওর তো পরে আছে এই যে, other author came to Stevenson defense, including Glassworthy, who claimed that Stevenson হার্ডির চাইতে ভালো। উল্টা হয়ে গেল না ভাই? তাহলে অ্যান্সারটা অবশ্যই কি হবে, ফলস। আচ্ছা, critics only paid attention to রবার্ট লুইস স্টিভেনসন রাইটিং টপিক, না না, এটা তো ফলস ডেফিনেটলি। তার পার্সোনাল লাইফের দিকেও গেছে এই যে, এখানে এই যে স্টিভেনসন পার্সোনাল লাইফ শুধুমাত্র একমাত্র সোর্স নয়, ক্রিটিকটা একমাত্র সোর্স নয়, বরং তার পার্সোনাল লাইফেও তারা ফোকাস করছে, অবশ্যই ফলস হবে। ব্যাস, 7 পর্যন্ত খেলতেছি। আমার কিন্তু 7 হয়ে গেছে ভাই, 1, 2, 3, 4। এখান থেকে 1, 2, 3, 4, 5, 5-এর জায়গায় 4টা, 4, 4, 8টা রাইট করলাম। এখানে একটা 9টা রাইট করছে, এদিকে 10টা রাইট করেছে, আমার কিন্তু 7-এর গেম শেষ। 6 থেকে 7, অল্প একটু কিন্তু। ওকে, আর এইগুলোর উত্তরগুলো তাহলে আমাকে দেখে নিন। আমাদের উত্তরগুলো হচ্ছে 27, 28 নম্বরে যাই। কিভাবে সলভ করা যায় দেখেন, দ্য মেইন পয়েন্ট অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ ইজ, সেকেন্ড প্যারাগ্রাফের মেইন পয়েন্ট কি, চলেন দেখে আসি। তো সেকেন্ড প্যারাগ্রাফে গিয়ে আপনার যেটা মেইন পয়েন্ট বের করতে হবে, দেখেন মেইন পয়েন্ট যাই। প্রথম লাইনের কথা বলছে, দ্য লিটারেরি পেন্ডুলাম সোয়াং করতেছে, মানে এদিকে যাচ্ছে একবার, এদিকে যাচ্ছে আরেকবার। ডিফারেন্ট ক্রিটিক্সরা ডিফারেন্ট ওপিনিয়ন দিচ্ছে তার ব্যাপারে, রবার্ট লুইসের ব্যাপারে। তো এইটা কিন্তু আসলে মেইন টপিক হতে পারে, এটা মেইন আইডিয়া হতে পারে। ডিফারেন্ট, অনেকে ডিফারেন্ট ভিউ দিচ্ছে। দো টুডে, এই কথাটা পড়লে মনে হয় এটা একটা এক্সাম্পল, কাজে এই লাইনটা আমি আর পড়বো না, বাদ। তারপরে ইট ওয়াজ লাইক দেখলে মনে হয় এটা একটা এক্সাম্পল, কাজে এটাও মেইন আইডিয়া হতে পারে। না, আমি এটা এত বড় জীবন। তারপরে আসেন ম্যানি ক্রিটিক্স, তারা কি করেছিল, এটা তো মেইন আইডিয়া হতে পারে না। এটা হইতে পারে মেইন আইডিয়া, সেটা লাস্টের ওয়ানটা, দিস ডিবেট। কেন হইতে পারে? কারণ দুটোর মধ্যে মিল আছে, ডিবেট ডিবেট। দিস ডিবেট রিমেইন, এবং অনেক ক্রিটিক এখনো বলে যে তার স্কিল থাকা সত্ত্বেও তার কাজগুলোতে মোরাল ভ্যালু নাই। মোরাল ভ্যালু মানে বুঝেন, কোনো মানে যদি মনে হয় খুন করতে হয়, খুন করে দিত লেখালেখির মধ্যে।
ব্যাপারটা এরকম। তো প্রথমে পড়ি, দ্য পাবলিক গিভ এ মোর ফেয়ার ক্রিটিসিজম টু অমুক নট গিভেন। রিসেন্ট ক্রিটিসিজম হ্যাজ বিন জাস্টিফাইড, এটা তো এনজি। দ্য স্টাইল অফ স্টিভেনসন ওয়ার্ক ওভারওয়েট হিজ ফর হিজ লাইফ, এটা তো আমরা কম্পেয়ার করে নেই, নো কম্পেয়ার। আচ্ছা, স্টিভেনসন ওয়ার্ক ড্রব্যাক ইজ ল্যাক অফ, এই যে এথিক্যাল নেচার, ইয়েস, ডি উত্তর, কোনো ভুল নেই। 2 নম্বর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য অথর অ্যাডভেঞ্চার স্টোরিজ, এটা তো পাই গেছি আমরা, অ্যাডভেঞ্চার স্টোরিজ এই যে পড়ছিলাম। উম, কোথায় গেল অ্যাডভেঞ্চার স্টোরিজ পড়ছিলাম, এই যে সীতারাম। স্টিভেনসন মেইনলি লিখতো অ্যাডভেঞ্চার স্টোরিজ, যেটা ছিল তার পপুলার পার্ট এবং এন্টারটেইনিং রাইটিং ফ্যাড অ্যাট দ্য টাইম, মানে ওই সময়কার সবচেয়ে বিখ্যাত পার্টি ছিল হলো অ্যাডভেঞ্চার স্টোরিজ। অনেকে বিশ্বাস করতো অ্যাডভেঞ্চার স্টোরিজ ছিল এক্সাইটিং, অবশ্যই এনগেজিং ক্যারেক্টার, অ্যাকশন, মিস্ট্রি, কিন্তু এর মধ্যে মোরাল প্রিন্সিপালটা টিচ করতো না। মোরাল প্রিন্সিপাল মানে হচ্ছে বুঝে নিতে, তো হচ্ছে হলো মোরালিটি। তাহলে এটা নিয়েই আলোচনা। নম্বর বলছে ডু নট প্রোভাইড প্লট টু স্টোরি নট গিভেন, ক্যান নট বি ইউজড বাই দ্য রাইটার টু শো মোরাল ভ্যালুস, হ্যাঁ এটা হতে পারে, রাখলাম। আর ফ্যাশনেবল আর্ট ফর্ম কোথাও বলে নেই ভাই, ক্যান বি ফাউন্ড ইন আদার ওয়ার্ক, বাট না না, এটাও হয় না। এটার উত্তরটা হলো বি। নেক্সট ওয়ান যাই। হোয়াট ডাজ দ্য রাইটার সে অ্যাবাউট স্টিভেনসন ওয়ার্ক, এটা কিভাবে সলভ করতে হয় জানেন? সবগুলো দেখবেন আপনাকে কিওয়ার্ড নিয়ে খুঁজতে হবে, কাজে এটা আমরা করব না। আমরা তাহলে এটা পরে করলে বেশি ভালো, এই টাইপের কোশ্চেন। এটা করি। লাইফ স্টাইল অফ স্টিভেনসন কি ছিল? দেখেন, ফ্যামিলি কিওয়ার্ড, তাহলে কিওয়ার্ড নেই, ডেথ, পাবলিক, আর সামোয়া। চলেন দেখি কোনটা রাইট হয়। সামোয়াটা সবচেয়ে ভালো কিওয়ার্ড, এই যে সামোয়াটা আগে সলভ করবো। তো এখানে বলছে কি যে স্টিভেনসন ডিড নট ওয়েল প্রিপেয়ার হিজ লাইফ ইন সামোয়া, সামোয়া তার লাইফটা ভালো কাটেনি। দেখেন, এখানে সামোয়া আছে, সেটা হচ্ছে হি টুক হিজ ফ্যামিলি টু এ সাউথ প্যাসিফিক আইল্যান্ড সামোয়া, যেটা একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল। হাউএভার স্টিভেনসন এই জন্য কোনো রিগ্রেট করে নাই, তার মানে তার সময়টা ভালো কাটছে। সো এটা ফলস। তার ফ্যামিলিকে হিংসা করছে কিনা যায়, এখানে লেখা আছে একটা কথা, সাম ইভেন আর্গুউ দ্যাট হিজ পার্সোনাল লাইফ ইভেন্চুয়ালি আউটশন হিজ রাইটিং, পার্সোনাল লাইফটা এত বেশি বিতর্ক ছিল যে রাইটিং থেকে ছাড়াই গেছে। স্টিভেনসন লাইফস্টাইল গেইন মোর অ্যাটেনশন ফ্রম দ্য পাবলিক দ্যান হিজ ওয়ার্ক, ইয়েস ইয়েস ইয়েস, দিস ওয়ান অ্যাকচুয়ালি ইউর অ্যান্সার, সি নম্বর পাই গেছে। এবার আর একটা আছে স্যার, 30 নম্বর। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য অথর সে অ্যাবাউট স্টিভেনসন ওয়ার্ক, সবগুলো কিওয়ার্ড নিতে হবে। কালচার এবং স্টোরিজ সবচেয়ে সহজ, এই যে লোকাল কালচার এবং স্টোরিজ, তাহলে এটাই দেখতে হবে। আগে চেক করি চলেন। অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক্স, তার দুটো ইম্পর্টেন্ট লিটারেচার, কি করা উচিত? লোকাল কালচার এবং স্টোরিকে ছেদ করে আরো অন্যদিকে চলে যাওয়া উচিত। তাহলে আমি যদি তার বিষয়ে বলি, দেই ট্রান্সেন্ড দ্য লোকাল কালচার অ্যান্ড স্টোরিজ, এটা হলো তার রাইটিং এর বিষয় বলছে। এটা তো আহ, এখানে যদি আমরা দেখি কি বলছে, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি না, এটা ফলস। উচিত, কিন্তু তারটা করে নাই। দে ওয়ার পপুলার ডিউরিং স্টিভেনসন লাইফ, তারা পপুলার ছিল ভাই। আচ্ছা, তারপরে তার কাজগুলো কমনলি রিগ্রেড করা হতো রিয়াল লিটারেচার, আমি পড়ে এসেছিলাম মনে হয় রিয়াল লিটারেচার, চলেন দেখি। না, এই যে পড়ছিলাম না, যে তারটা একটা রিয়াল আসলে লিটারেচার না, ট্রুলি ইম্পর্টেন্ট লিটারেচার অন্য কিছু করে, তাহলে আমাদের অ্যান্সার এটা হবে না, এই 2 নম্বর। আচ্ছা,
তার লিটারেচারটা কেমন ছিল? তার স্টেটটা ছিল কি, যে লাইফ অফ দ্য পিপল, ইউনিক ডে অফ ডে লাইফ অফ দ্য স্কটিশ পিপল, এইখান থেকে উত্তরটা আসছে। এটার উত্তরটা হয়ে যাবে হচ্ছে এই। এইভাবে ভাই সলভ করেন, প্রথমে ছয়ের ধান্দা, তারপর সাতের ধান্দা, তারপর আটের ধান্দা, তারপর নয়ের ধান্দা। এইভাবে আপনি সিকুয়েন্সিয়ালি দিয়ে সলভ করেন, ইনশাল্লাহ ভালো করবেন। এই প্যাসেজটা কবে যেন চলে আসবে আপনার পরীক্ষায়, হ্যাঁ? ভালো প্যাসেজ। থ্যাংক ইউ।